নমস্কার। আমি শান্তনু আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের কাছে। কথা দিয়েছিলাম যে মঙ্গলবার আসবো এবং মঙ্গলবার আবার চিরাচরিত আরেকজন নতুন কবির কবিতা এবং তার উপলব্ধি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকার চেষ্টা করতে হবে। সাময়িক মন মেজাজ কারোরই ভালো নেই, যে অবস্থা আমাদের এখন নেমে এসেছে। কারোরই মন অবস্থা ভালো নেই, কারণ প্রতিদিনই কারণ নিজেদের খুব কাছের লোকেদের অসুস্থ হওয়ার খবর এবং অনেকের আমাদের ছেড়ে চলে যাওয়ার খবরও মনকে ক্রমশ ভারাক্রান্ত করছে। স্বাভাবিকভাবে সকলকেই আমি বলবো যে সকলে একটু চেষ্টা করবেন বিধিগুলো মেনে চলার, যাতে আমরা এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারি। তার জন্য তিনটে জাস্ট নিয়ম আছে, সেই তিনটে নিয়মকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলেই আমরা অনেকটা অনেকটা নিজেদের সেভ করতে পারবো। পাশাপাশি নিজে সেফ থাকা মানে পাশের জনকেও সেফ রাখা। আজকে আমি যার কবিতা আপনাদের কাছে নিয়ে এসেছি, আহ, তিনি সোনালী দে। আপনারা অনেকেই চেনেন। ইতিমধ্যে যদি কোনো বন্ধু এসে থাকেন তাহলে একটু কমেন্টস করে দেবেন যে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমার এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। কারণ অনেক সময় দেখেছি যে বিভিন্ন নানা সময় সমস্যা হয়। কেউ একজন কমেন্টস করে দিলেই আমার পক্ষে সুবিধা হবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই তো, ভাষ্য দিদি কমেন্টস করে দিয়েছে, সুতরাং আমার আর কোনো অসুবিধে নেই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে। প্রচণ্ড গরম আছে, তার মধ্যে আলো ফালো জেলে খুব কষ্ট হচ্ছে গরমে। সকলেই হাঁসফাঁস করছেন গরমে। যাকে আমরা মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে কবিতার জয়গান যেটা করতে বসেছি বা পুজো করতে বসেছি বলা যায়, সেটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে আরো অনেকের কাছে। ইতিমধ্যে আরো অনেকেই আছেন। বিখ্যাত কবি সৌমিত দাও আছেন। নমস্কার দাদা, আমার এখান থেকে নমস্কার গ্রহণ করবেন আপনি। তো এই অনুষ্ঠানটা আস্তে আস্তে আরো অনেকের কাছে ছড়িয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। আমি যেটা চাই সেটা হচ্ছে যে এই কবিদের কবিতাগুলো ছড়িয়ে যাক সকলের কাছে। তাই সকলের কাছেই আমি অনুরোধ করি একটা করে শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে। এই যে অন্তর্জাল সিস্টেমটা আছে, এই অন্তর্জাল সিস্টেমের মধ্যে আহ, ছড়িয়ে যেতে পারে, যাতে এই কবিতাগুলো মানুষ কবিতামুখী হোক। এটাই আমার আহ, এটাই আমার একমাত্র কামনা, আর কোনো কামনা নেই। তো সোনালির সঙ্গে আমার পরিচয়ের পর্বটা একটু সেরে নিই। সেটা হচ্ছে যে আপনারা এটা জানেন যে আমিও লেখালেখির জগতে খুব দেরিতে এসেছি। তো যখন এলাম তখন এই বড়নগরের যাদের আমি পেয়েছি আমার কাছে, যারা কবিতা লেখেন, কবিতার যে লিটল ম্যাগাজিনগুলো আছে বড়নগর জুড়ে চলে, সেইভাবেই প্রথমে বনগুলি সাহিত্য লাইব্রেরি, বনগুলি লাইব্রেরিতে যাওয়া এবং সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন সাহিত্য সভাগুলোতে যাওয়ার অভ্যাস তৈরি হয়। সেইভাবে সাহিত্য অঙ্গন আমাদের অত্যন্ত প্রিয় গদ্যকার সাহিত্যিক সুজিত দাসের সম্পাদনায় যে পত্রিকা চলে সাহিত্য অঙ্গন, সেই সাহিত্য অঙ্গনে আমি গিয়ে প্রথম সোনালীকে দেখতে পাই, সোনালীর কবিতা পড়ি, কবিতা শুনি। তারপরে প্রশান্তির সভায়, ইচ্ছে কুসুমের সভায় এবং আমাদের যে বর্ণগর সাহিত্য সম্মেলন বলে একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনেও বারবার দেখা হয়েছে তার সাথে। সেইভাবেই আস্তে 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 পরিচয়টা বেড়ে ওঠা, আর বেড়ে ওঠার মধ্যে দিয়ে একটা সান্নিধ্য লাভ করা এবং আস্তে 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 তার কবিতার মধ্যে দিয়ে চলা। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সোনালী অনেক বেশি, মানে অনেকগুলো গুণ সম্পন্ন। একটা হচ্ছে ছবি আঁকা, আহ, খুবই খুবই ভালো এবং অনেক বাচ্চাদেরও শেখায়, সে প্রসঙ্গে আসছি পরে। এবং সোনালীর কবিতা এবং তার পাশাপাশি সোনালীর ছড়া, এ দুটোই খুব উচ্চ মার্গের। কবিতা ছড়াও খুব সুন্দর লেগে, কিন্তু যেহেতু এটা আমার ছড়ার অনুষ্ঠান নয়, তাই আমি সেখানে ওর ছড়ার কোনো নিদর্শন রাখতে পারছি না। আমি কবিতায় যাব। জন্ম 80-র দশকে কলকাতাতেই।
জোড়াবাগান যে অঞ্চল এবং বড়নগর দুটোই একদম পুরোনো দিনের ঐতিহ্যবাহী অঞ্চল। এই অঞ্চলেই ওর শৈশবটা কেটেছে। আমাদের বর্ডারে একটি বিখ্যাত স্কুল আছে, রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সেখান থেকে পড়াশোনা করেছে মাধ্যমিক অবধি। তারপরে আমাদের সময় তখন ওই মাধ্যমিকের পরই কলেজে যাওয়া যেত, এখন যাওয়া যায় না। 11-12, তখন 11-12 কিছু কিছু স্কুলেও পড়াতো, আবার কলেজেও যাওয়া যেত। যেমন আমিও মাধ্যমিক পাস করার পর জয়পুরিয়া কলেজে গেছি, এবং আমি অবাক হলাম ওর বায়োডাটা তৈরি করতে গিয়ে দেখলাম যে ও আমার কলেজের সহপাঠী। মানে সহপাঠী হয়তো এক সময় আমরা পড়িনি, ও জুনিয়র আমার থেকে। এবং সেই সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ, এটা পড়ার সময় আমার একটু নস্টালজিয়া তৈরি হচ্ছিল আমার কলেজ নিয়ে। তা সুতরাং সেই কলেজেই ও পড়েছে। ছোটবেলা থেকেই সোনালীর ঝোঁক ছিল কবিতা লেখা, গল্প লেখা, কিন্তু মূলত ও কবিতাই লিখতে পছন্দ করত। এবং এই করতে করতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 2012 সালে একটি বই মন অরণ্য বলে সেটা প্রকাশিত হয়েছে। এছাড়া ওর একটা ওই ফেসবুকে যারা পোয়েট্রি ভালোবাসে বলে একটা হেডিং করে, সেখানে নিয়মিত ওর ছড়া বা কবিতা সেখানে প্রকাশিত হয়। 2001 সালে একটা ড্রয়িং স্কুলও প্রতিষ্ঠা করেছে, শিল্পাঙ্কন বলে। সেইটা খুবই চালায়, এবং এটা চালাতে গিয়ে অনেক সময় আমাদের বিভিন্ন প্রোগ্রাম আসতে পারে না। যাই হোক, সেটা হচ্ছে করোনার আগের, এখন তো সবকিছুই বন্ধ। তো এছাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ ঢাকা, বাংলাদেশ, পশ্চিমবাংলার সেখান থেকে সেটারও পশ্চিমবাংলা থেকে রাজ্য কমিটির সদস্যা, এবং প্রচুর লেখা ও লেখে। এবং সেই লেখাগুলো বিভিন্ন পত্রিকা, মানে বলতে গেলে লিস্ট শেষ হয়ে যাবে। প্রচুর পত্রিকায়, পশ্চিমবাংলার এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন পত্র পত্রিকায় ওর লেখাগুলো ছাপা হয়। এই হচ্ছে সোনালী সম্পর্কে যে বক্তব্য আমার। সোনালীর পরিচয়টুকু আমি ভাবে দিলাম। আসুন আমরা সোনালীর কবিতায় প্রবেশ করব। আমি প্রথম যে কবিতাটার মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে যে কবিতার নাম হচ্ছে নির্বাক বাগ্মিতা। একদম প্যারাডক্সিয়াল ভাবে বলার, একটা নির্বাক আবার বাগ্মিতা, দুটোকে একসাথে জুড়ে নির্বাক বাগ্মিতা কবিতার শিরোনাম। সেখানেও বলছে, আমার হৃৎপিণ্ড ফুঁড়ে আজও রক্তাক্ষর সাংকেতিক নৈশব্দে, অপার বিস্ময়ে ভীত শিরার মিছিল তোলে ঝড়, শিকড়ে সমৃদ্ধ অস্থি প্রতিবাদী শ্রমিক বন্ধ কারখানার ফটকে, এক রাস অভিশাপ বার্তা চড়া জালে আটকে আত্মা ডিঙি। 8 লাইনের একটি কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে অনেক কথা বলা আছে। কবিতাটাকে যদি সেভাবে ব্যাখ্যা করতে হয়, সেইভাবে যদি কবিতার খুব মূল জায়গা যেতে হয়, প্রত্যেকটা লাইন ধরে 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 আপনাকে এগোতে হবে। কেননা এটা একটা দুরূহ চালেই প্রায় কবিতাটা আছে, অনেকটা ফ্যান্টাসির মতো আছে, তবে এটা কখনোই রূপকথা নয়। কেন বলছি যে এই যে আমার হৃৎপিণ্ড ফুঁড়ে আজও রক্তাক্ষর সাংকেতিক নৈশব্দ, অ্যাবসার্ড জিনিসকে নিয়ে আসা, সেটাকে রাখা। হৃৎপিণ্ড ফুঁড়ে গেলে আর কোনো মানুষ বাঁচে না, কিন্তু তা সত্ত্বেও কাব্যিক যে আহ, যে বিচরণ, সেই বিচরণের মধ্যে দিয়ে এটা সম্ভব। এবং সেইটাকে ও দিয়ে শুরু করেছে। এখন এই সেই জন্য বলে ওটা ঠিক রূপকথা নয়, কিন্তু একটা ফ্যান্টাসির টাচ কবিতার মধ্যে আছে। মনের ভেতর অনেক না বলা কথা, যা ওর নিঃশব্দে, যা বলতে পারছে না। শ্বাস এগুলো রক্তাক্ষর, রক্তের অক্ষরে হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে সেটা সেটা রয়েছে, এবং তার একটা সাংকেতিক নৈশব্দের মধ্যেও সেটা বেঁচে আছে, সেটা মরে যায়নি। এর পরের লাইনেও যখন বলছে অপার বিস্ময়ে ভীত শিরার মিছিলে তোলে ঝড়, অর্থাৎ পথটা যেখান থেকে যাবে, রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ আজকের এই পথটা, সেই পথটাই ভীত। যে পথের মধ্যে দিয়ে বিপ্লব আসবে, নতুন সকাল আসবে, নতুন কিছু কথা আমরা শুনবো, বা প্রগতিশীল ধারণা বয়ে যাবে, সেই পথটাই ভীত। সেটা অন্য কেউ দখল করে নিয়েছে। যারা দখল করে নিয়েছে, বা যেভাবে দখল করেছে, বা দখল করে যাওয়া আছে, এই বিধিবদ্ধ ব্যবস্থাটা কবির পছন্দ নয়। এবং শিকড়ে সমৃদ্ধ অস্থি প্রতিবাদী,
নিজের অস্থিগুলোকেই যেন শিকড়ের মতো তিনি দেখছেন এবং সেটাকে প্রতিবাদী রূপ দিচ্ছেন, এবং সরাসরি একটা জায়গায় চলে এসে বলছেন বন্ধ কলকারখানার কথা। তা আমাদের রাজ্যে এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, শুধু আমাদের রাজ্য নয়, আমাদের দেশের ক্ষেত্রেও একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্রমশ জবলেস গ্রোথ এবং তার মধ্যে দিয়ে কারখানা বন্ধ। কিন্তু দোষ হয় সেই বাইরে থাকা প্রতিবাদী মানুষগুলো, যারা সেখান থেকে করে কিছু খেতে চায়। মিডিয়া এবং এই কিছু দালাল লোকজন আছে, তারা সমস্ত দোষটা চাপিয়ে দেয় এই ইউনিয়নগুলোর ঘাড়ে, ট্রেড ইউনিয়নের ঘাড়ে, যারা আন্দোলন করেছে, যারা ওই কারখানায় প্রতিদিন নিষ্পেষিত হয়েছে, তাদের ঘাড়ে দোষ দেয়। মালিকের কোনো দোষ থাকে না বা সরকারের কোনো ভূমিকার দোষ থাকে না। এই একটা অদ্ভুত এর মধ্যে দিয়ে চলে। তো সেই শ্রমিক বন্ধ কারখানার ফটকের সামনে আছে নানা অভিশাপ বার্তা। কিন্তু শেষ জায়গাটা যেটা করেছে, জায়গাটা এটা চমকে দেওয়ার মতো, বা বলেছেন না যে এখানে শ্রমিক সংগ্রামের কথা বলতে বলতে গিয়ে যেটা বলেছে শেষ জায়গায় গিয়ে, সেটা হচ্ছে যে চড়া জালে আটকে আত্মা ডিঙি। এই চড়া জালটা বুঝতে হয়, এই মানে জাল অনেক রকম আছে, মেহেন্দি জাল, চরপাটা জাল, হয়তো চরপাটা জাল আর চড়া জালটাকেও একই রকম বলছে। হ্যাঁ, তারপরে যে শূন্য ছুড়ে দেয় যেভাবে জাল, এই বিভিন্ন জালের বিভিন্ন নাম আছে। তো এই চর জাল বা চরপেটা জাল, এটাই ধারে, সব নদীর ধারে কি হয়, ধারে যে যে নদীতে জোয়ার ভাটা খেলে সেখানে ওই ধারে 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 পুঁতে দেওয়া হয়, খুঁটিতে খুঁটিতে করে। জলের সময় মাছ ঢুকে পড়ে যখন জল থাকে টপকে, তারপর যেই জলটা নেমে যায় মাছগুলো ওখানে আটকে যায়। এবার বিস্তীর্ণ দীর্ঘ একটা অঞ্চল ধরে তারপরে যখন নেমে যায় সেই জল, সেখান থেকে আসে এই চরপেটা জালটাকে তার আত্মা ডিগ্রি টপকাতে পারছে না। চরপেটা জালে মাছ আটকে যাওয়ার কথা, সেখানে আটকে গেছে আত্মা ডিগ্রি। যে ডিগি নিয়ে, যে নৌকো নিয়ে আমি পথ, সে আবার একটা পথের কথাই, যে পেরিয়ে যাব, সেইটা কিন্তু আটকে গেছে। অর্থাৎ এটা কাকদিন বললেন কবি, নিজেকে শুধু বললেন। নিজেকে শুধু বললেন কি, তাহলে কি নিজের ভেতরে যে রক্তক্ষরণ, নিজের মধ্যে যে নৈশব্দের কথা, নিজের শিরার মধ্যে যে যেটা ভালো না লাগার কথা বলেছেন, নাকি চারপাশ ধরে দাঁড়িয়ে থাকা যে আপনার আমার মতো মানুষ, যারা শুধু এই রঙ্গটাই দেখে যাচ্ছি দুনিয়ায়, আর প্রতিদিন নিজের বিবেকে বিক্রি করে দিচ্ছি, নিশ্চুপ থাকছি, অ্যাডজাস্ট করছি, সহযোগিতা করছি কিছু আরো বড় কিছু পাওয়ার লোভে, তাদের দিকে ইঙ্গিত করলেন কবি। বলেনি সরাসরি, সেটা বলেনি। আত্মডিঙি নিজের কথা বলেছেন, কিন্তু এই আত্মডিঙি বলেছেন নিজেরকে সেফ সাইড রাখার জন্য। কিন্তু এই আত্মডিঙি তো সবার, এটার দিকে যে তাকাবে, এ তো আয়নার মতো, যে তাকাবে তাকেও তো বিচার করতে হবে নিজের দিকে। এই কবিতা যে পড়বে তাকেও তো বিচার করতে হবে যে কবি কি বললেন। এটা তো কবির কাজ, বাকিটা পাঠকদের কাজ ভাবা এবং তার মধ্যে দিয়ে বার করে আনা মূল কথাটা। এইটা কিন্তু একটা খুব সুন্দরভাবে, একটু দুরূহ চালে কবিতাটা আছে, কিন্তু কবিতাটার ভেতর যদি আপনি ঢোকার চেষ্টা করেন একটু শ্রম দিয়ে, একটু বোঝার দিক দিয়ে, তাহলে কবিতাটার কাছাকাছি যাওয়া যায়। দ্বিতীয় কবিতাটা যেটা বলবো, সেটা হচ্ছে যে দ্বিতীয় কবিতার শ্বাসগণ্ডি। মেঘ বৃষ্টির এলো চুলে বিলি কাটতে কাটতে ব্রহ্মাণ্ডের কড়িকাঠ গুনছিল। খাঁজে আটকে গ্রহবন্দী, ঘরবন্দি গ্রহতারা, টপ টপ জল ফোটা পায়ের গোছ ডুবিয়ে, হাঁটু কোমর ভয়ার্ত, প্রাণবায়ু আগলে, উদাসীন বৃষ্টি দেখে সবাই হতাশ। আধুনিক গ্রীষ্ম গায়ে বর্ষাতি, ঘরেই সারছে যাবতীয়। গৃহের মধ্যেই আটকে জেলা, রাজ্য, দেশ, মহাদেশের 64 কুঠুরি। রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, সৈন্য সবাই দল বেঁধেছে বুদ্ধির খেলায়। মস্তিষ্ক বেঁচে বর্তে স্মৃতি মাদকতায়, ডুবে যাচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থানের হাত ধরে রাজ্যের বিলাসিতা। এক প্রতিবাদী কবিতা। অনেক কিছু রসদ এই কবিতার মধ্যে আছে। মেঘ এবং খুব ফ্যান্টাসিও আছে এর মধ্যে। খুব একটা সুন্দর কিছু লাইন দিয়ে শুরু করে আস্তে 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 কবিতার চলনটা সিরিয়াস জায়গায় গেছে। প্রথমে একটা একটা ফ্যান্টাসি, একটা 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 কোমলতা, একটা মধুরতা, একটা প্রাকৃতিক নৈসর্গের মধ্যে যে ভাবনা আমরা ভাবি, সেই ভাবনার মধ্যে অনুভবের কথা, সেই অনুভবের কথাটা আছে। সেটা হচ্ছে যে মেঘ বৃষ্টির এলো চুলে বিলি কাটছিল, আর কাটতে কাটতে কি করছিল, ব্রহ্মাণ্ডের কড়িকাঠ গুনছিল।
মেঘ বৃষ্টির এলোচুলে বিলি কাটতে কাটতে ব্রহ্মাণ্ডের কড়িকাঠ গুনছিল, আর তারই খাঁজে আটকে ঘরবন্দি গ্রহ তারারা। সেই কড়িকাঠগুলো কল্পনা করুন আপনি। এখন বৃষ্টির কথা দিয়ে শুরু হয়েছে, সেই টপ টপ জল এখানে। যেটা বোঝাতে চেয়েছে কবিতায়, সবকিছু যেন আটকে আছে, গতিটা রুদ্ধ। একটা যে গতি থাকে সারা পৃথিবী, ইউনিভার্সের জন্মের পর থেকে যে সেভাবে এক্সপ্যান্ড করছে, সেই যে গতি, সেই গতিটা রুদ্ধ হয়ে গেছে কড়িকাঠের ঘরগুলোর মধ্যে আটকে। এটাই বোঝাতে চেয়েছে, কড়িকাঠের ভেতর গ্রহ তারাগুলো আটকে গেছে। এবং বৃষ্টি হচ্ছে একটা একটা শান্তি বা একটা প্রাণের প্রতীক বলা যেতে পারে, বা সেটা কখনো কখনো ভয়ালো হয় অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যে দিয়ে। কিন্তু এখানে বৃষ্টিকে উদাসীন বলেছে, যেন একটা উদাসী বৃষ্টি। এটাও একটা কল্পনা করার মতো বিষয়, অনুভবের মতো বিষয়, বুকে লাগে এখানে। উদাসী বৃষ্টি, উদাসীন বৃষ্টি, সেইটা বৃষ্টি দেখে সবাই হতাশ। মানুষ অনেক আশা করেছিল আর কি। অর্থাৎ এই যে উদাসীন বৃষ্টি দেখে সবাই হতাশ। অনেকে ভেবেছিল যে যে প্রাণ সঞ্চারিত হওয়ার কথা এই স্থবিরতার বিরুদ্ধে, যে প্রাণটা সঞ্চারিত হওয়ার কথা, সেই প্রাণটা সেইভাবে সঞ্চারিত হলো না। অর্থাৎ সবকিছু বদলে যাবে ভেবেছিলাম, পুরোটাই আমূল বদলে যাবে ভেবেছিলাম, কিন্তু সততা তো বদলালো না। এটা তো সেই অনেকটা যেন ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল টাইপের মতনই একটা কিছু ঘটছে। তাই মানুষের মধ্যে হতাশা। হতাশা তখনই আসে যখন মানুষ কিছু পায় না, অনেক কিছু আশা করে যখন আর দেখার স্কোপটা নেই, তখন মানুষ আস্তে আস্তে হতাশ হয়। এবং এখানে কিছু কথাও আছে। আধুনিক গ্রীষ্ম গায়ে বর্ষাতি ঘরেই মানে সেও আধুনিক গ্রীষ্ম, সে বর্ষাতিটা বর্ষাতি তার কাজে লাগছে না আর কি। আধুনিক গ্রীষ্মেই তার গায়ে বর্ষাতি লাগিয়ে আছে, এবং সে ঘরের মধ্যেই আটকে আছে, বাইরে আর বেরোতে পারছে না, কেননা সেই উদাসী বৃষ্টি, সেই বৃষ্টিটা নেই। অর্থাৎ এখানে একটা জায়গা আবার ইন্ডিকেশন আছে, গৃহের মধ্যেই আটকে জেলা, রাজ্য, দেশ, মহাদেশের 64 কুঠুরি। খুব পরের লাইনটাকে যদি খেয়াল করেন, তাহলে রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, সৈন্য, সব একটা দাবার ছক। 64টা ঘর থাকে না দাবায়? সেটা একটা রণাঙ্গন, দুটো রাজ্যের মধ্যে যুদ্ধ, হাতি, ঘোড়া, সৈন্য, সামন্ত সবই আছে। 64 খুবরির মধ্যে এই রণাঙ্গনের মধ্যেই সকলে আটকে আছে। আর যে জল, যে প্লাবন, যেটা নতুন কথা বলতে চায় বা ভাসিয়ে নিয়ে যেতে চায়, সেও খুব বুদ্ধির খেলা খেলছে আর কি। সেও এদিকে সবাই আটকে আছে ওই নিজের ঘরের ভেতর, 64 কুঠুরির ভেতর, রাজা, মন্ত্রী সবাই। আর এর মধ্যে দিয়েই সবটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, যে মানুষের যে বুনিয়াদি যে কথাগুলো, সেই দাবিগুলো কোথায় যেন আজকে হারিয়ে যাচ্ছে। এটা ঝরে পড়া জলটা বিপ্লবের প্রতীক হতে পারে, জ্ঞান হতে পারে, বা ক্ষমতাও হতে পারে। সবটাই আটকে গেছে একটা জায়গায়। যার জন্য কবিতার শিরোনামটা হচ্ছে শ্বাস গণ্ডি, অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার একটা গণ্ডি, সেই বিশাল আয়তনটা আমাদের নেই। সবটাই একটা কিছু যেন রাজনীতির মোড়কে হোক, বা কোনো কিছু নোংরামির মোড়কে হোক, বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ব্যক্তি কেন্দ্রিকতার মধ্যে হোক, পরশ্রী কাতরতার মধ্যে হোক, যেভাবেই আপনি এটা দেখতে চান, তার মধ্যে দিয়ে এটা জড়িয়ে একটা জায়গায় আটকে থাকছে। কিছুতেই সেটা, আমার শ্বাসটাও আটকে গেছে। এটাই কবি তার কবিতার মধ্যে এনেছেন। নানা রকম মুন্সিয়ানার মধ্যে দিয়ে এটা দেখিয়েছেন। হয়তো আমার মতো অন্যেরও ভালো লাগবে এই কবিতাটি। এরপরের যে কবিতাটি পড়ব, প্রতীকী কবিতা। এটাও একটু ওই দুরূহ চালের মধ্যেই আছে। কবিতার মধ্যে মনোনিবেশ করতে হবে, কবিতার মধ্যে মনোনিবেশ করে আপনাকে ধীরে 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 এটা একটু পাঠোদ্ধার করতে হবে। এই কবিতার নাম ঋতু পঞ্চম। নামটি খুব সুন্দর, কবিতায় নামটি খুব সুন্দর। ইতিমধ্যে অনেক বিখ্যাত কবিরা দেখছেন, যাদের অনুষ্ঠান হয়ে গেছে তারাও দেখছেন, যারা আগামী দিন অনুষ্ঠান হবে যাদের তারাও দেখছেন, এবং সবথেকে বড় কথা আমার একটি বোন দেখছেন, ও আজকে সময় পেয়েছে দেখার। যাই হোক, ঋতু পঞ্চম পড়ি। রাতের শিরদাঁড়া বেয়ে নামলো শীত চুপি সারে, নিচের থেকে বাড়িয়ে দিল হাত বিভাগী পৌষ।
আমি হোঁচট খেতে দেখেছি শিরশিরে শীতকে, খালি গায়ে পুড়ছে আগুনের কর্তব্যের দায়। ভালোবাসার তুলট লেপ তখন বর্ষিয়ান ডিভানে লক অ্যান্ড কিড জেলখানায়। বৃষ্টিরাও এসেছিল দলবদ্ধ সঙ্গীদের সাথে মাঘের প্রতিনিধিত্বে। শীতের সরীসৃপের মতো, শীতের শরীর সরীসৃপের মতো খুঁড়ছে কবর। অসংখ্য অন্ধকার গলিপথ বেয়ে, জমকালো জীবাশ্ম পেরিয়ে, পৃথিবীর বেহুঁশ জ্বরে, উপযুক্ত শীতের অভাবে। এই সবকিছুর মধ্যে একটা প্রতীকী, এবং বৃষ্টি আসছে এবং একটা প্রতীক, অর্থাৎ কবির মনে, আমি এখনো পর্যন্ত 3টে কবিতা আপনাদের কাছে রাখবো। 3টে কবিতার মধ্যেই কোথাও একটা যাওয়া, কোথাও একটা পাওয়ার আকাঙ্ক্ষা কবির আছে, যা হচ্ছে না, কবি পাচ্ছে না। উচিত ছিল পাওয়া। কখনো বৃষ্টি, কখনো শ্বাসগণ্ডির মধ্যে আটকে যাওয়া। এখানেও দেখুন শীত, বসন্ত হচ্ছে ষষ্ঠ ঋতু, তার আগের যে শীত ঋতু, সেই জন্য ঋতু পঞ্চম। রাতের শীত দ্বারা বেয়ে নামলো শীত চুপি সারে। খুব সুন্দর লাগে। তারপরে কবিতা চলছে তার নিজের ছন্দে, নিজের মতো বলতে 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 এবার মাঘ মাসে সে বৃষ্টিকেও এনেছে। মাঘ মাসের বৃষ্টি মানে কথিত আছে আর কি, মাঘের বৃষ্টি বাঘের গায়ে বলে একটা কথা আছে, এত ঠান্ডাটাকে বাড়িয়ে দেয়। কিন্তু কবির প্রত্যাশিত ঠান্ডা, যে শীতলতা, অর্থাৎ এই সমাজ জুড়ে যে দহন, সমাজ জুড়ে যে জ্বালা, সেইটাকে প্রশমিত করার জন্য যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু যে পরিমাণে বা যতটা ঠান্ডা করার কথা ততটা হচ্ছে না। আর বৃষ্টির ক্ষেত্রেও এটা হয়, ঠান্ডার ক্ষেত্রেও হয়, বৃষ্টির ক্ষেত্রে হয়। আমরা অনেক সময় দেখলাম মেঘ প্রচন্ড গর্জন করলো, তারপর দুফোঁটা বৃষ্টি হলো, উল্টে আমরা বলি যা গরমটা বাড়িয়ে দিয়ে গেল। এই তো বৃষ্টি ঠান্ডা কিছু করলোই না, উল্টে গরমটাকে বাড়িয়ে দিয়ে গেল। এই এই যে প্রকৃতির এই বিষয়গুলো থেকে কবিতায় চলে আসা, শীতের সরীসৃপ, শীত যেন সরীসৃপের মতো। হ্যাঁ, সরীসৃপের গা ঠান্ডা, তার সঙ্গে তুলনা করলেন সরীসৃপের সাথে শীত, এবং সে কবরে যাচ্ছে, মানে আরো মাটির আরো আরো যাচ্ছে নিচে, মাটির নিচে সে কবর খুঁড়ছে যাতে আরো ঠান্ডা পাওয়া যায়, আরো নিচে যাওয়া যায়। উষ্ণতা একটা প্রাণের প্রতীক, শীত ঠিক প্রাণের প্রতীক বলা যাবে না, বিপরীতই অনেক সময় হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কবর খোঁড়াটাও এসছে, এবং অসংখ্য অন্ধকার গলিপথ। এখানে কবি আবার ক্লিয়ার করলেন অন্ধকার গলি, যেটা আমরা বলছিলাম, একদম রাতের শীতদালা থেকে শুরু করে তারপরে এখানে এসছে। যেটা মজার কথা সেটা হলেন যে বললেন জমকালো জীবাশ্ম পেরিয়ে, জীবাশ্মগুলো যেটা, অর্থাৎ পললের নিচে যেগুলো চাপ পড়ে যে ছাপগুলো রয়ে গেছে, সেই ছাপগুলো কিসের ছাপ? কবি পরিষ্কার করেন সেগুলি সমাজের স্বপ্নের ছাপ, দ্রোহের ছাপ, ভালোবাসার ছাপ, প্রেমের ছাপ, অভিসারী প্রেমের ছাপ, নিষিদ্ধ প্রেমের ছাপ, স্নেহের ছাপ, মমতার ছাপ। কি ছাপ? এই এই জীবাশ্মগুলো জমকালো জমকালো জীবাশ্ম। তাহলে কি সেখানে কোনো ডাক আছে? সেই জীবাশ্মের মধ্যে কি কোনো আকর্ষণ ছিল, ডাক ছিল, যা জমকালো হয়ে প্রলোভিত করার মতো কিছু ছিল? কবি এটা বলেননি। আমাদের নিজেদের পাঠকদের নিজেদের কল্পনার মধ্যে দিয়ে এই জীবাশ্মের বিষয়টা এগিয়ে যেতে হবে। এবং পৃথিবীও একটা বেহুশ জ্বরের মধ্যে পড়েছে, বেহুশ জ্বরের মধ্যে পড়েছে, কেননা শীত নেই। অর্থাৎ কাঙ্ক্ষিত যেটা, যেটা আকাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল, কবি সেই আকাঙ্ক্ষিত বিষয়টা পাচ্ছে না বলেই সারা পৃথিবী যেন ওই গরম, ওই দুঃসহ গরম, বা যা প্রচলিত চলছে কবি যা চান না সেটার জ্বরেই বেহুশ হয়ে আছে। আমরা এখন অনেক চাইছি না যে নির্বাচনের জন্য এত ভিড় হোক, এত অমুক, কিন্তু পৃথিবীটা ওটাই ভাবেই চলছে, যে যার কেউ কারো কথা শুনছে না, সেইভাবে চলছে। এই যে সাম্প্রতিক ঘটনাগুলো অনেক সময় অনেক পুরনো লেখা কবিতার মধ্যেও বিচার করলে দেখবেন অনেক প্রাসঙ্গিকতার মধ্যে যুক্ত হয়ে যায়, যখন আপনি কবিতাকে আরো কবিতার ভেতর ঢুকবেন এবং ঢুকে আস্তে 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 আপনি কবিতাটাকে বলতে চাওয়ার চেষ্টা করবেন, এবং প্রতীকীভাবে কবিতা বলে যে অনেক সময় এটা অনেক কিছু ঘটনার সঙ্গে বারবার বারবার এটা মিলে যাবে, এবং সেই পৃথিবীও বেহুশ জ্বরে উপযুক্ত শীতের হবে। অর্থাৎ সেই উপযুক্ত শীত, সেই দ্রোহ বা সেই এটাকে ঠান্ডা করার মতো কিছু আসছে না, বা সেই ধরনের প্রগতিশীল চিন্তা আসছে না, সেই বিপ্লব আসছে না, যার ফলে এই গড্ডালিকা প্রবাহ যেমন চলছিল তেমনই গড্ডালিকা প্রবাহ চলবে। আর আমার তুলোর দিয়ে বানানো যে লেপ, যা আমি শীতকে প্রতিরোধ বা শীতকে এনজয় করবো বলে যেটা রেখেছিলাম, এটাও মাঝখানে আছে একটা লাইন,
শীতকে এনজয় করার জন্য যেটা রেখেছিলাম সেটাও লক অ্যান্ড কি হয়ে রয়েছে, সেটাও বেরোচ্ছে না। ঠিক বর্ষার দিকে যেমন বৃষ্টিতে কাজ হচ্ছে না, তেমনি লক অ্যান্ড কি হয়ে আছে আমার চুলোটো লেপ, যা আমাকে উষ্ণতা দেবে সেই ঠান্ডায়। অর্থাৎ এখানেও আবার একটা বিষয় এসে যায়, সেটা হচ্ছে যে সেই সব ছেড়ে দিয়ে কি খালি উষ্ণ প্রেমের কথা ভাববো, উষ্ণ ভালোবাসা, উষ্ণ সম্পর্কের কথা ভাববো, যেখানে সেইভাবে শীতও আমার আসছে না, যার ফলে আমি সেই লেপ গায়ে দিয়ে উষ্ণতা অনুভব করার প্রয়োজনও তাগিদ বোধ করছি। জানি না, এইভাবে কবিতার বিভিন্নভাবে কবিতা এগিয়ে চলে। সুতরাং এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি জানি না কবি কিভাবে লিখেছে, আমি বলেছি সবসময় যে আমি আমার অনুভব বলবো, এবং সে আমার অনুভবও অনেক সময় বহুমাত্রিক হয়ে যায়। একটা জায়গাতে আমিও স্টিক করতে পারি না, করা সম্ভব নয়, নানা জিনিস নানাভাবে হতে পারে। আমি খালি বন্ধ জানলা, আমার অনুভবের যে জানলাগুলো আছে সেই জানলাগুলো খুলে দিতে পারি, সেইটুকুই আমি করছি, সেইটা খুলে দেওয়ার জন্য। এর পরের যে কবিতাটি আমি পড়বো সেই কবিতাটি আমার সোনালীর লেখা অন্যতম ফেভারিট কবিতার মধ্যে একটি। আমি যখন ওর কাছে কবিতা বেঁচেছি তখন এই কবিতাটা থাকবেই, সেটা সোনালীও জানে, অন্যরাও জানেন কবিতাটা। কিন্তু কবিতাটার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা আছে। অনেক হয়তো মেসেজ সেইভাবে নেই, সেইভাবে হয়তো অনেক কথা বলা হয়নি যা আছে, কিন্তু এই যে কবিতাটা আমি পড়বো তার মধ্যে একটা সুন্দর মাদকতা আছে, একটা মিষ্ট ভাব আছে। সেই কবিতাটা পড়ছি, কবিতাটার নাম হচ্ছে বৃষ্টিগন্ধা। এবং আমার এটা মনে হয়েছে যে সোনালী যখন কবিতার নামকরণ করে, তখন নামকরণের মধ্যে একটা একটা মিষ্টতা, সেটা যতই কঠিন কথা বলুক না কেন। আমরা যদি দেখি নির্বাক বাগ্মিতা, শ্বাসগণ্ডি, হ্যাঁ, তারপরে আরো একটি কবিতা যেটা পড়লাম সেটা হচ্ছে যে ঋতু পঞ্চম, এখন পড়বো বৃষ্টিগন্ধা। তো এই কবিতাগুলোর নামকরণের ক্ষেত্রে ও খুব ওর কলম থেকে মিষ্টতা ঝরে পড়ে, সেইভাবে ও কবিতার নামকরণগুলো করে। যাই হোক, পড়ে ফেলি বৃষ্টিগন্ধা। মেঘবেলার বিকেল, বর্ষা বিন্দু ভাঙছে বিনুনির উতরাই, নামচি থেকে ধনিয়াখালি, ওর গায়ে পাহাড় তরাই গন্ধ, ও বৃষ্টিগন্ধা মনে প্রাণে। হপ্তা শেষের দিনটায় ঝাউ দেবদারু পাইন গা ঘেঁষে চাতক তৃষ্ণায়, গড়িয়ে পড়ছে ধূপগুড়ি আরশি, ডুয়ার্সের কাঠভূমি, সাথে জলপাইগুড়ির প্ল্যাটফর্ম। খুব ছোট্ট কবিতা, একটা সুন্দর চিত্রকল্প এই কবিতার মধ্যে আছে। এবং একটা পাহাড়ের গন্ধ, সত্যি তরাইয়ের একটা গন্ধ, যেন ওই ধূপগুড়ির আরশি, নামচি। আমার তো কবিতা পড়ার মনে হচ্ছিল আমি গ্যাংটক থেকে নামছি, বা লেকচার জগৎ থেকে দার্জিলিং থেকে নেমে আসছি। কিন্তু কবিতাটা পড়ার পর বৃষ্টিগন্ধা, কে এই বৃষ্টিগন্ধা? বর্ষা বিন্দু ভাঙছে বিনুনির উতরাই, পাকডন্ডির মধ্যে যে বিনুনি গুলো বারবার বারবার পেঁচি নামছে, বর্ষা বিন্দু নামছে, বৃষ্টি নামছে, আর এই যে পাকদন্ডিটা সেইটা নামছে নামচি থেকে ধনিয়াখালী। এই যে নামার যে পথটার মধ্যে তরাইয়ের গন্ধ আছে, তরাই অবশ্যই থাকবে, তরাইয়ের গন্ধ, এদিকে পাইন আছে, দেবদারু আছে, ঝাউ আছে, তার গায়েও তৃষ্ণার গন্ধ দীর্ঘ। যদিও খুবই বৃষ্টি হয় পাহাড়ি অঞ্চলে, তবু কোথাও একটা তৃষ্ণা। তাহলে এইখানে এই যে তৃষ্ণা, এই পাইন, ফার্ন, যে পাহাড়ের যে গাছগুলো, রডোডেনড্রন, যেগুলো লেখেনি, ঝাউ দেবদারুর কথা বলেছে, এগুলো কিন্তু পাহাড়ে কিন্তু বৃষ্টি, মেঘ, একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, তারপরেও বৃষ্টিগন্ধা। সে এই তৃষ্ণার্ত, সে পাইনের গা ঘেঁষে চাতক তৃষ্ণায়, এই জায়গাটাই কবিতাটার মূল রহস্যটা লুকিয়ে গেল। তাহলে বৃষ্টিগন্ধা কি কেউ, তার মধ্যে কি কোনো কিছু তৃষ্ণা আছে? সেই তৃষ্ণা কার তৃষ্ণা, কিসের তৃষ্ণা? সবকিছুর তৃষ্ণাই হতে পারে, যে কোনো তৃষ্ণাই হতে পারে। গড়িয়ে পড়ছে ধূপগুড়ির আরশি, ধূপগুড়িটা হয়তো দেখা যাচ্ছে, নিচে অনেক টিনের চাল, রোদ্দুর রিফ্লেক্ট করছে। ধূপগুড়ি কথাটাকে নিয়ে এসছেন ডুয়ার্সের কাঠভূমি। ডুয়ার্স যত জঙ্গল আছে ওটাকে কাঠভূমি বলছে।
এবং সাথে জলপাইগুড়ির প্ল্যাটফর্ম। এই যে শেষ করলেন এই জায়গাটায়, জলপাইগুড়ির প্ল্যাটফর্ম, সংকেত কোথাও চলে যাওয়ার কথা, একটা তো নামার কথা, ঠিকই তো, আমরা নামবো তরাই অঞ্চল থেকে নেমে, কিন্তু শিলিগুড়ির প্ল্যাটফর্ম, এনজিপির প্ল্যাটফর্ম, নিউ জলপাইগুড়ি না বলে জলপাইগুড়ি হয়তো বলেছে, ঠিক আছে সেটা ধরে নিন, তাহলে ফিরে আসার কথা, নাকি সেই চাতক তৃষ্ণা নিয়ে কোথাও নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা? কি বললেন কবি, কি বলতে চাইছেন? আপনাকে কল্পনায় এগিয়ে যেতে হবে। সপ্তাহ শেষের দিনটা, ঠিকই তো, সপ্তাহ শেষের দিনটায় মানুষ নেমে আসে, নেমে এসে শিলিগুড়ি বাজার থেকে, হংকং বাজার থেকে অনেক বাজার করে নিয়ে উঠে যায় ওপরে। যে হোটেল মালিকরাও যেমন থাকে, তেমনি সাধারণ মানুষও থাকে, গাড়ি গাড়ি করে দেখবেন নামছে, নেমে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সেইখানেরই কোনো মেয়ে, কোনো পাহাড়ি মেয়ে বা কোনো পুরুষ। তবে গন্ধা যখন বলেছে, তখন ওটা স্বাভাবিকভাবেই কোনো মহিলাকে ধরে নিতে হবে। কোনো এক বুক তৃষ্ণা নিয়ে কোনো মহিলা নেমে আসছে, তাকে কি ইঙ্গিত করা হচ্ছে জলপাইগুড়ির প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, যেখানে খুশি যেতে পারো, তুমি সমতলে চলে যেতে পারো, সমুদ্রেও চলে আসতে পারো পাহাড় থেকে। সেই বৃষ্টি যেভাবে গায়ে, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে সমুদ্র থেকে উড়ে গিয়ে পাহাড়ে ধাক্কা খায়, তারপর ভিজিয়ে দেয় আকুল অববাহিকা, সেই সেইখানে যাওয়ার কথা বলছে। আমি জানি না, কিন্তু এই কবিতাটা আমার খুব ভালো লাগে, খুব আমি খুব খুব লাইক করি এই কবিতাটা, যার জন্য এই কবিতাটা আপনাদের কাছে রাখলাম। পরের কবিতায় যাব, সেটা হচ্ছে, পরের কবিতার নাম হচ্ছে দেওয়া নেওয়া। এটা একটা ব্যথার কবিতা, একটু অন্যরকম কবিতা পড়ি। প্রতিবাদ পড়লাম, মেসেজ পড়লাম, প্রকৃতি পড়লাম, ফ্যান্টাসি পড়লাম, এবার একটা ব্যথার কবিতা পড়ি। কবিতাটা একটু বড়, কিন্তু বাধ্য হয়ে এটা বেঁচেছি। ইতিমধ্যেই অনেকেই বলছেন দারুণ ভালো লাগছে, কবিতা ভালো লাগলেই আমারও ভালো লাগা। ঘুম ধরা চাঁদ, আনবো না রাত, তোমায় দিলাম। যেতে যেতে কুড়িয়ে পাওয়া বাবুই পাখির বাসার ভিতর লুকিয়ে রাখা শালিক ছানা, তোমায় দিলাম। বাউল মেলার একতলাটার সাথে দিলাম টুকরো কিছু মলিন মেঘের জড়িবুটি। পাতায় লাগা শিশির দানা যত্ন করে সাজিয়ে দিলাম মনের রেকাবিতে। কি চাই তোমার? ঝর্ণা পাহাড় পাঠিয়েছিল গুপ্ত চিঠি, তাও তো দিলাম মুক্ত হাতে। শেষ উপহার ঝিনুক বালি, শাঁখের মালা, সমুদ্র জল, আজরা ভোলে ঢেউও দিলাম। আকুল চিবুক, তেষ্টা পাওয়া দুচোখ আমার, বাতাস পিয়ানোটার শুকনো হাসি, ভয়ের কাঁটা বুকের ভেতরে বিদ্ধে থাকে। গভীর পথে লাগছে ভীষণ, কষ্টগুলো লুকিয়ে রাখি হাসির ভিতর, রোদের কুচি দিয়ে। বৃষ্টি এলে এসে খবর দিল, কাল যে তোমার বিয়ে। কোথাকার কবিতা, কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হল? একটা ব্যথার কবিতা, শেষ অব্দি গিয়ে পড়তে পড়তে একটা ব্যথার কবিতা, একটা একটা সমর্পণের কবিতা, প্রথম দিকে একদম সম্পাদনের কবিতা। তো সবকিছু আমি তো খুব রোমান্টিক ভঙ্গিতে, একটু 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 কাব ছন্দের মধ্যে ছড়ার মতো কিছু কিছু লাইন এসেছে প্রথম দিকে, একদম সম্পাদনার যে কথা রোমান্টিক ভঙ্গিতে আছে এখানে। প্রথম আদ্যপান্ত কবিতাটা খুব রোমান্টিক করতে 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 সবকিছু আমি দিয়েছি, কিছুই দেওয়ার বাকি ছিল না, তবু তুমি আমাকে গ্রহণ করলে না। এই যে ব্যথা, এবং সেই ব্যথাটাকে লুকিয়ে রাখা হাসি দিয়ে, রোদের কুচি দিয়ে, হাসির ভেতর রোদের কুচি, যেটা কেউ হাসছে আর রোদের কুচির মতো দাঁতের ফাঁক থেকে রিফ্লেক্ট হচ্ছে। আমি জানি এই দেখে কিছু লিখেছে কিনা, কিন্তু কি বলে, রোদের কুচি দিয়ে, এটা খুব খুব সুন্দর, দারুণ কথা। আর বৃষ্টি এলে, বৃষ্টি কবিতার মধ্যে থাকে খুব নস্টালজিক, বৃষ্টির ওপর দেখছি সকলেরই মনে হবে এটা, যে বৃষ্টি এসে খবর দিল কাল যে তোমার বিয়ে। এইখানেই কবিতাটা কি বলবো, একটা অন্য উচ্চতায়, একটা অন্য জায়গায় চলে গেল। বৃষ্টি আরো একটা সমর্পণের রূপক। এই যে আমি তোমাকে যা দিয়েছি, বাবুই পাখির বাসার ভেতর লুকিয়ে রাখা শালিক ছানা, সেটা যেমন তোমায় দিয়েছি। বাউল মেলার একতারাটার সাথে কিছু মেঘের জড়িবুটি দিয়েছি। যে গুপ্ত চিঠি আমাকে মেঘ ঝর্ণা পাহাড় পাঠিয়েছিল, তাও আমি তোমাকে মুক্ত হাতে দিয়েছি।
শেষ উপহার দিয়েছি ঝিনুক, বালি, শাঁখের মালা, সমুদ্রের ঢেউ, কোনো কিছু দেওয়া তো বাকি ছিল না তোমায়। ঠিক তেমনি ভাবে এই বৃষ্টি সে আর একটা সমর্পণ, ওই যে টোটাল একটা সমর্পণ, সমগ্র সমর্পণের পরও আরো একটি সমর্পণের সঙ্গে এটাকে লিঙ্ক করে দেওয়া বৃষ্টি। বৃষ্টিও তো সমর্পণের কথা বলে, যেখানে টুকটাপ সে ঝরে যায় বা অঝোর বর্ষায় সে ঝরে যায় উষ্ণ ঊষর মাটির বুকে, যেখানে সে সমর্পিত হয়, যেখানে সে লীন হয়ে যায়। খুব সুন্দরভাবে দুটো সমর্পণের কথা, খুব সুন্দর এবং সাধারণ কবিতা, খুব সাধারণভাবে বলা। এতক্ষণ যে কবিতাগুলোর আগে, এই বৃষ্টিগন্ধার আগে যে কবিতাগুলো পড়ছিলাম, যেগুলো কিছুটা দুরূহ চলে, কিছু চালে যেটা কিছুটা লুকিয়ে থাকা কথা ছিল, এখানে কবি পুরো উন্মুক্ত হলেন, সমস্ত কথাগুলো খুব সহজভাবে সুন্দরভাবে পাঠকদের কাছে রাখলেন। খুব সুন্দর কবিতা, আমার খুবই ভালো লেগেছে। পরের যে কবিতাটি পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। এটাও একটু আবার একটু দুরূহ ভাবনার মধ্যে আছে, আর গভীরতার মধ্যে, একটু গভীর কবিতা, গভীরের মধ্যে যেতে হবে। মৃত সঞ্জীবনী। অপকর্মের সাক্ষী দিতে রয়ে গেল ওই হলদেটে আকাশে রঙিন শুকতারাটা। জীবের নিচে জমে থাকা কথাগুলো ধর্মরাজের গোলামি করা ছাড়তে নারাজ। চকচক করছে চাঁদ রূপলি চোখে 2000 টাকার কয়েনের মতো। দুদণ্ড বিরাম নেই ভাবনার অরণ্য গুহার। দলা পাকিয়ে ওঠা চিরন্তন সত্যেরা হামা দিতে দিতে এগিয়ে, এরপর দুপায়ে হাঁটবে, তারপর লাফিয়ে পৃথিবীর বাইরে। মাধ্যাকর্ষণ ছুটি নিয়েছে বেশ কয়েকদিন ব্যক্তিগত প্রয়োজনে। তারই মধ্যে বৈশাখী মরুপ্রেম নক্ষত্রের কাঁটা পেরিয়ে কালপুরুষের হাত ধরে আস্তে আস্তে জলজ উদ্ভিদ হয়ে উঠল। সার্থক প্রেম অনাদিকালেই মৃত সঞ্জীবনী। একটা কনফেশনের ভাব আছে, কোথাও একটা কনফেশন আছে। এই যে অপকর্মের সাক্ষী দিতে, সন্ধ্যাবেলায় গধূলি লগ্নে ঘটে যাওয়া কোনো অনাচার, অপরাধ, অভিসার, যাই বলেন না কেন, অবৈধতা, নিষিদ্ধতা, যেটাকে অপকর্ম বলেছে ও। আকাশে কেউ ছিল না তখন, অনেক বিকেল বেলায় সন্ধ্যা তারা উঠে যায়, এবং সন্ধ্যা রাত হওয়ার আগে রাতের আকাশে আমরা সমস্ত তারাদের দেখি, চাঁদও দেখি, কিন্তু একটা শুকতারা আর সন্ধ্যা তারা এরা সবার আগে এসে যায়, এরা সবার আগে এসে ও দেখে ফেলেছে। অর্থাৎ কত সুন্দরভাবে রিলেট করেছে দেখুন। অপরাধ বা অপকর্ম বলুন, আর যাই রোমান্টিকতা বলুন, অভিসার বলুন, একজন কেউ দেখে ফেলেছে, সবাই দেখেনি, সেটা ছড়িয়ে যাবে সকলের মধ্যে। শুকতারা অন্য তারাদের মধ্যে এই কথাটা পাস করবে। তো সুতরাং সেইটা সাক্ষী, এবং সে কিছুতেই সত্যি যা দেখেছে তার গোলামি, সে ধর্মরাজের গোলামি সে ছাড়বে না, সে সত্যি কথা সে বলবেই। এখন কিন্তু এই যে চোখ, চাঁদ, আত্মগ্লানি, এটা কি আত্মগ্লানি? তারপরে মনে হচ্ছে ভুল করলাম, যেটাকে অপকর্ম বলছি, ঠিক হলো না করা, তাই 2000 টাকার কয়েনের মতো আমার চোখেও জল, চাঁদের চোখেও জল যেন চিকচিক করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। এবং এই করতে করতে যে সমস্ত ভাবনা চিন্তাগুলোকে একটা প্রাগৈতিহাসিক জায়গায় নিয়ে যাওয়া, একদম মূল জায়গা থেকে নিয়ে আসা, প্রাগৈতিহাসিক চেতনার মধ্যে থেকে, যেখানে বলছে যে দলা পাখি ওটা চিরন্তন সত্য, দলা পাখি ওটা চিরন্তন সত্য। অনেক সময় সত্য কথা বলা যায় না, তার গলার মধ্যে দলা পাকায়, কিন্তু সেগুলো হামা দিতে দিতে এগিয়ে আসছে। তারপর দুপায়ে হাঁটবে, তারপর লাফিয়ে চলে যাবে। এই যে দুপায়ে হাঁটবে, লাফিয়ে চলে যাবে, হামা দিয়ে আসা, এটা কি মানুষের, বানর থেকে আস্তে আস্তে মানুষের পরিবর্তনের কথা যেভাবে আছে, হোমোস্যাপিয়েন্সে চলে আসা, তার আগের মুহূর্তে লাফ দিয়ে চলে যাবে। এবং পৃথিবী যে ধরা, সে কাউকে ধরে রাখতে পারবে না, কারণ তার মাধ্যাকর্ষণ, সে ধরে রাখার ক্ষমতা তার নিজের ইচ্ছেতেই বা নিজের প্রয়োজনেই সে সেটাকে কিছুটা কমিয়ে দিয়েছে, যার জন্য লাফ দিয়ে পৃথিবীর বাইরে চলে যাবে। অর্থাৎ পৃথিবী বলতে এই যে ফ্যান্টাসির মধ্যে এই যে রূপকথার মতো যে কথাগুলো বলা, হ্যাঁ, অনুভব করার মতো যে কথাগুলো বলা, সেটা হচ্ছে যে পৃথিবীর বাইরে চলতে যাওয়া যায় না, কিন্তু মনে হচ্ছে এই জগতের বাইরে, এই জগতের বাইরে মানে আমার সমাজটার বাইরে, আমার চারপাশে আমি যা দেখি, আমার যে পরিবেশ, সেই পরিবেশটার বাইরে যেন চলে যাবে কেউ, নিষ্কৃতি পেতে বা বেরিয়ে যাবে। কিন্তু তারই মধ্যে বৈশাখী মরুপ্রেম, নক্ষত্রের বৈশাখী মরুপ্রেম, কথা ভাবুন একবার, বৈশাখ মাসে মরু, এমনি বালি তেতে যায় সব সময়,
সেখানে বৈশাখী মরুপ্রেম, বৈশাখের যে মরুপ্রেম, বৈশাখ মাসের যে মরু বালির প্রেম, সে নক্ষত্রের কাঁটা এড়িয়ে এত লোক নিন্দামন্দ করবে, সেই নক্ষত্রের সমস্ত কাঁটাগুলোকে পেরিয়ে সে কালপুরুষের হাত ধরবে। অর্থাৎ সুক্তলার মতো যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো ধরবে একটা পুরুষের হাত, যে পুরুষ আদিকালের মতো শিকার করবে। দুর্ধব তারা তার পায়ের নিচে তীর ধনুক আছে, শক্তপোক্ত একটি শিকারী মানুষ। প্রেম, সেই বৈশাখী মরুপ্রেম, যেখানে বৃষ্টি নেই, রুক্ষ প্রেম, সেই কালপুরুষের হাত ধরবে। আর তারপরেই চলে এলো একটা জায়গায়, হাত ধরে কি হবে? হাত ধরে আস্তে আস্তে জলজ উদ্ভিদ হয়ে উঠল। কথার মধ্যে অনেকে বলবে কোথা থেকে কোথায় এসে পড়ল না। এই যে বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ের মতো বালি উড়ে যাওয়া, কিন্তু সেই কালপুরুষের হাত ধরার পর সে তার উষরতার শান্তি, এই মিলনের মধ্যে দিয়ে যে শান্তি, সে তখন জলজ উদ্ভিদ হলো। জলজ উদ্ভিদ হয়ে যাওয়া মানে সেটা কলমি লতাও হতে পারে, পদ্মফুলও হতে পারে। কিন্তু প্রাণের কথা বলো, যে ধূসর বৈশাখী প্রেম, যেখানে প্রাণের চিহ্ন ছিল না প্রায়, সেখান থেকে সে যখন কালপুরুষের হাত ধরছে, অর্থাৎ পুরুষের হাত ধরছে, কাঙ্ক্ষিত মানুষের হাত ধরছে, কাঙ্ক্ষিত প্রেম যখন সে পাচ্ছে, যে মিলন তার হচ্ছে, তার মধ্যে দিয়ে সে জলজ উদ্ভিদের জন্মগ্রহণ করছে। অর্থাৎ প্রাণ, একটা মিষ্টতা, একটা শান্তির পরিবেশ, যেখানে একটা প্রাণ থেকে আরো অনেক অনেক প্রাণের সৃষ্টি হবে। এবং শেষ কথাটা বলেছেন একদম সার্বজনীন ভাবে, চিরকালীন সত্যের কথা বলার মতো, যে সার্থক প্রেম, যে প্রেম সার্থক হয়, সে অনাদিকাল, আদি অনন্তকাল, যে আদি অনন্তকালের কথা বলেছে, লাভ দিয়ে পেরিয়ে যাবে, রিলেশন আছে কিন্তু কথাগুলোর মধ্যে। এই আদি অনন্তকাল সার্থক প্রেম, সেটা আদি অনন্তকাল মৃত সঞ্জীবনী, অর্থাৎ মৃত জিনিসকে বাঁচিয়ে দেওয়া, সেই প্রেম এখানে বেঁচে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে না। যতই তার অপকর্ম থাক, অপরাধ থাক, যা কিছু থাক, সবকিছুর মধ্যে দিয়েও লোকের যত নিন্দা থাক, সেই রাধাকৃষ্ণের প্রেমের মধ্যেও যে যে নিন্দামন্দ আছে আর কি, সেই রকমই, কিন্তু তবু কোথাও যেন একটা শান্তির বাড়ি আছে। এইভাবেই কবিতাটা শেষ করেছে, খুব সুন্দরভাবে শেষ করেছে। এরপর যে কবিতাটি আমি পড়বো সেটি অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয় কবিতায় তুলে নিয়ে এসছে। কবিতার নামটাও খুব মজার, 1.5 কোটি। একটা মানে বাস্তবোচিত কবিতা, আজকের দিনে যা ঘটে সেইটাকে, কবিতাটা পড়লেই বুঝবেন। খুব বেশি ব্যাখ্যা করার নেই কবিতাটায়, কিন্তু পড়লে পাঠকরা বুঝবেন। আমি তবু ধরিদার জন্য বা আমার অনুভবে 2-4টে কথা তো নিশ্চয়ই বলবো, সেই কথাটা বলবো। 1.5 কোটির নরম মাটিটা এখন কুরুক্ষেত্রের পাথুরে মাঠ। জবা, কামিনী, শিউলি, বুনো ওলের সঙ্গে শলা করে নিদ্রাহীন। আরক্ত নেত্রে নাচতে ডাঁটার ডানা ডালগুলো উচ্ছে জড়িয়ে ধরছে কলা গাছের অশক্ত পা, আঁঠাল তলা নিশ্চুপ। বুকের মধ্যে বারুদেরা সজাগ অগন্তি রাত্রি জাগরণে। রঙিন ধোঁয়া কুণ্ডলি পাকায় পৃথ্বী স্থাবরে। মনগুলো আর স্নেহের বসে নয়, শকুনির দাঁতময় বিষ। গড়িয়ে পড়ছে কচি বুনো ফুলে, শব্দেরা বাকরুদ্ধ। হয়তো হঠাৎ সশব্দে লাভাস্রোত, নিয়ম না মেনে, কেউ জানে না। শুধু প্রতিবেশীরা অপেক্ষমান সমালোচকের ভূমিকায় রগুড়ে জানালায়। খুব কাট কাট করে কবিতাগুলো বলা, প্রথম দিকে যেটুকখানি মিষ্টতা দিয়ে শুরু হয়েছিল, মাঝখান পার্টটা আবার এতে যাওয়া। একটা 1.5 কোটি টাকা বা 1.5 কোটি মূল্যের সম্পত্তি, যেখানে নরম মাটি ছিল, যেখানে উচ্ছে গাছ জন্মায়, কলা গাছ জন্মায়, কাঁঠাল গাছ, জবা, কামিনী, শিলি, ফুল এবং ফলের সমাহারে যে বাগান, অর্থাৎ আমাদের এই জীবনটাই নানা অনুভূতি, নানা দিকগুলো আছে, সেটা আজকে একটা লড়াইয়ের পাথরে জমি হয়ে গেছে। এই যেন একটা সম্পত্তি ভাগের গল্পও আছে, যে কার কতটা সম্পত্তি, সেই সম্পত্তির দখল নেব, এবং সেইখানে এই মিষ্টতার জায়গাতেই একটা বিষের জায়গা তৈরি হয়েছে। মনগুলো আর স্নেহের বসে নয়, শকুনির দাঁতময় বিষ। সকলেই যেন একটা বিষের মতো, ভাগ করে নেওয়ার মতো এই জায়গাটায় ঝাঁপিয়ে পড়ছে।
আমরা যেভাবে করি বাব্বার সম্পত্তি ভাগের জন্য চুলচেরা সুচগ্র মেদিনী কাউকে দেবো না, এরকম থাকে তো অনেকেই আছে। তো সেই সেখানে একটা হঠাৎ লাভাস্রোত, একটা ঝগড়াঝাটি হয়ে যেতে পারে নিয়ম মেনে, কেউ জানে না, বা কান্নাও নেমে আসতে পারে লাভাস্রোতের মধ্যে দিয়ে, অগ্নিবর্ষণ হতে পারে, শুধু কেউ জানে না। কিন্তু প্রতিবেশীরা তারা এই রগরটা দেখার জন্য তারা জানলায় আছে, সমালোচকের ভূমিকায় আছে। এইরকম একটা ছবির মধ্যে দিয়ে অনেক কথাও বলার চেষ্টা করেছে, যা আপনি যদি অন্যদিকে যান, আমি যেটা বললাম যে এই 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 জমি, এই এই বাগান, এটাকে যদি আপনি নিজের জীবনের সঙ্গে তুলনা করেন, সেখানেও কে কার কর্তৃত্ব করবে, আপনার সুন্দর সরল জীবন, সরল মনটার কর্তৃত্ব কে করবে, সেই কর্তৃত্ববাদীরা তার শকুনের মতো দাঁত বা 20 দাঁত নখ নিয়ে হাজির হয়ে আছে। যে কোনো মুহূর্তেই এটা একটা ফেটে পড়তে পারে, এবং সে একটা অশান্তির মতো একটা তৈরি হতে পারে, যেখানে প্রতিবেশীরা যারা সবসময় নিন্দুকই হয়, সমালোচকই হয়, সেইটা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন কোন এক জায়গায়, প্রতিবেশী মাত্রই দুর্জন। তো সেই দুর্জনেরা সমালোচকের ভূমিকায় থাকবে। সেই ধরনের একটি কবিতা, একটি অতি বাস্তবচিত ঘটনা এটায় কবিতার মধ্যে নিয়ে এসছে। এটা একটা খুবই ভালো গুণ, ভালো একটা দিক, একটা একটা বৈচিত্র্যময় কবিতা আমরা পড়লাম। কবিতার বিষয় সেটা যথেষ্ট বৈচিত্র্যময়। আমি শেষ যে কবিতাটি পড়ব সেটি একটি অসাধারণ কবিতা। এতক্ষণ যা কবিতা পড়েছি, সে কবিতায় যে ভাব ছিল, যে ভঙ্গি ছিল, এটা তার থেকে বেরিয়ে একটি অন্য কথা সেটা আছে। এই কবিতার নাম উপলব্ধি। আমি প্রথম যেদিন এই কবিতাটি শুনেছিলাম সেদিনই খুব অবাক হয়েছিলাম, এবং সেদিনই আমি যথেষ্ট ওকে বলেছিলাম আমার ভালো লাগার কথা সোনালীকে। এবং এখনো পর্যন্ত সোনালীর কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় পড়ার থাকলে আমি ওই জলপাইগুড়ির ওপর যে কবিতাটা, অর্থাৎ বৃষ্টিগন্ধা, এবং এই কবিতাটা উপলব্ধি, এই কবিতাটা পড়তে আমি অনুরোধ করি। আমার খুব ভালো লাগে এই কবিতাটা। এই কবিতাটা একটু বড় কবিতা, যার জন্য আমি আর এটা শেষ কবিতায় রাখতে হচ্ছে, কারণ অনেক বড়, বেশ খানিকটা বড়। কিন্তু তা সত্ত্বেও আমি রাখলাম খালি কবিতার বিষয়। এবং দেখুন কিভাবে এই উপলব্ধি, এটা নিয়ে আমরা, এটা প্রত্যেক দিনকার নিত্য ঘটনা, কিন্তু এটাকে আমরা সবাই সেভাবে বিচার করি না, ভেবে দেখি না। সেটাকে ও কত সুন্দরভাবে নিয়ে এসছে আপনার আমার কাছে। পড়ছি উপলব্ধি। খুবই আকস্মিক যখন বায়োপসির রিপোর্টটা এলো, হঠাৎ কেউ হঠাৎ যেন কেউ হাত রাখলো কাঁধে। আমি তাকালাম তার দিকে, বলল, এসে গেছে তোমার গন্তব্য, নেমে যাও এবার। সবকিছু গেল গুলিয়ে এক নিমেষে, যেন এক বাজ পাখির সব ধরে চলেছি ভেসে উত্তাল সমুদ্রে। বেপরোয়া ভাবে লড়াই করার চেষ্টা আপ্রাণ। যেদিন হাসপাতালে অনেক কোলাহল, ভয়, আঘাত, আতঙ্ক, রংটঙে পোশাক পরে বেড়াচ্ছিল ঘুরে, তাকালাম ঘুরে, দৃষ্টিতে নির্বাক প্রলাপ। সমস্ত পৃথিবী তখন এক হয়ে উপলব্ধি করেছি শুধুই কষ্ট। কষ্টেরই নামান্তর ছিল ঐশ্বরিক অনুভূতিও। জীবনের মঞ্চে ঘাড় কাত করে হাসতে থাকে ছোটখাটো ত্রুটি বিচ্যুতিও। কত সস্তা হালকা জন্মদিনের কেকের চারপাশে ছড়ানো সোলার বলের মতো লাগছিল মক্ষম আঘাতগুলো। যুদ্ধে জেতা বিজয়ীর হাস্য মুখে চোখ রাখলেও মনে হলো কোনো পৃথিবীর মধ্যেই আমি নেই। আমার ঘরের ঠিক সামনেই হাসপাতালের কেমো ওয়ার্ডটা, উল্টো দিকে স্টেডিয়াম, আমি ব্যালকনিতে। জীবন খেলা আর মৃত্যুর খেলার মাঝের রাস্তা। আজ থেকে মাস 4, মাস 8, নয়তো বছর 2। আমি ভাগ্য দেখছি বসে পিছনের আসনে। স্বাধীনতা আসলে কি করলাম অনুভব। সামনে একটা পেঁচানো সিঁড়ি। এই প্রথমবার যেন চেখে দেখার চেষ্টা জীবনকে। এতে লেগে মন্ত্রমুগ্ধ জাদু। নিসর্গের উপর তৈরি হলো আস্থা, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার দাক্ষিণে। আমার শরীরের প্রতিটি সেলের মধ্যে বিঁধে যায় সেই শক্তি। দেখতে পাই এই গোটা যাত্রাপথ। আমার আরোগ্য কামনায় অগণিত চেনা অচেনা মানুষ, সাফল্যে উপচে ওঠে জনস্রোত। তুখোড় অভিনয় ঠিক তেমন ভাবে
আমি আরো ভালো অভিনেতা সেই অরূপ প্রেরণায়। সভয়ে জঠরে গুটিয়ে পড়ে ক্যান্সারের স্ফীত মুখ, শিরা উপশিরা সমূহ। অসাধারণ কিছু লাইন এবং অসাধারণ একটা উপলব্ধি, একটা গভীর মর্মবেদনা এবং শেষে আশাবাদ, একটা গভীর মর্মবেদনার কবিতা। এভাবে তো সত্যি আমরা অনেকেই লিখি বিভিন্ন সময়, একটা গল্পের মতো হয়তো বিষয়ের কবিতাটা এসেছে গল্পের ঢঙে, কিন্তু এভাবে তো সত্যি ভেবে দেখা হয় না। প্রতিদিন প্রতি মুহূর্তে এই সন্ধে হলেই লক্ষ লক্ষ যে প্যাথোলজিক্যাল সেন্টার আছে সেখান থেকে কত মানুষের শেষ দিনের ঘোষণা করে দেওয়া হয়। যার কাছে যায় তার উপলব্ধি কেমন, সেই উপলব্ধিটাকেই ধরেছে এত সুন্দর করে, পুরো নিজের মতো করে। একটা স্বাভাবিক রোজকার জীবনের ঘটনা, একটা মহৎ গল্প এর মধ্যে আছে। দেখুন, একটা আর আছে অনুভবের একটা বিস্তারিত কি বলবো আস্ফালন, বা একটা বিস্তারিত অঞ্চল অনুভবের আছে, যেখানেও খুব সুন্দরভাবে লিখছে। যখন বায়োপসির রিপোর্টটা এলো, কেউ যেন কাঁধে হাত, জীবন যেন হাত রাখলো, রেখে বলল, হয়ে গেছে তোমার সময় শেষ, নেমে যাও। এবং সবকিছু গুলিয়ে যাওয়ার পর মনে হচ্ছে একটা বাজ পাখির সব ধরেও উত্তাল সমুদ্রে ভাসছে, কোনো কলা গাছ খড়কুটো নয়, একটা বাজ পাখির সব, যার ওড়ার কথা ছিল আদিগন্ত আকাশ জুড়ে অনেক উঁচুতে, সেই বাজ পাখিটা মারা গেছে, তার মৃত সবটা ধরে সে উত্তাল একটা সমুদ্রে, উত্তাল সমুদ্র হচ্ছে কি তার এই জীবনের আয়ুসীমা। অসম্ভব সুন্দর লাইন এটা। একটা বাজ পাখির মৃত সব দেহ ধরে সে সমুদ্র পেরোচ্ছে, যে পাখিটা উড়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ সেই জীবন পাখি, সেই জীবন পাখিটা যখন সমুদ্রে নিমজ্জিত হয়েছে জলে, সে সেটাকে ধরেই বাঁচে। আহা, মানে অসাধারণ, অসাধারণ একটা কবিতার লাইন, এখানে চোখে জল এসে যাবে। এবং আরো কিছু কথা আছে যেখানে, যেগুলো শিউরে দেওয়ার মতো কথা, যেখানে বলছে যেদিন হাসপাতালে অনেক কোলাহল, ভয় আছে, আঘাত আছে, অর্থাৎ অপারেশন হচ্ছে, রংচঙে, যেখানে ভয় রংচঙে পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আমার ভয় আছে, কিন্তু সেখার মধ্যে কিন্তু সেটা কিন্তু নির্বাক সাদা নয়, অর্থাৎ জীবন মৃত্যুর মধ্যে যে বিভিন্ন রঙের যে কথা, অর্থাৎ বাঁচতেও পারে মরতেও পারে, এই যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রংচঙে যে বিষয়টা, সেইটাও আছে। এবং এই দারুণ নার্সিংহোমগুলো দারুণ ঝকঝকে 5 স্টার হোটেলের মতো সাজানো থাকে, যেখানে ঢুকলে মনে হয় না যেখানে কোনো দুঃখ আছে, এখানে কোনো মৃত্যু আছে, এখানে কিছু আছে, এত সুন্দর করে সাজানো থাকে। সামনের গেটে খুব সুন্দর ফুল টুল সমস্ত কিছু থাকে, একটা দুর্দান্ত ঝাঁ চকচকে রিসেপশন, বসার জায়গা থাকে, আর মৃত্যু হলে পেছনের গেট, পেছনের গেট দিয়ে বেরোতে হয়। এই হচ্ছে সমস্ত বড় বড় নার্সিংহোমগুলো, বড় বড় যে জায়গাগুলো, সেগুলোর তাদের ব্যবস্থা। কত মৃত্যুর খবর, কটা মৃত্যু হচ্ছে কেউ জানে না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে আসছি। এই কষ্টে মানে কথার মধ্যে কথা বাড়ে আর কি যেভাবে। এবং একটা জায়গায় বলছেন যে যখন, তখন সমস্ত, যখন এই আমাকে বললো নেমে যাওয়ার কথা, তখন কষ্টটাকে কিভাবে অনুভব করছে দেখুন। বলছে কষ্টেরই নামান্তর ছিল ঐশ্বরিক অনুভূতি। ঐশ্বরিক কষ্টটাও যেন একটা ঐশ্বরিক অনুভূতি, একটা ঈশ্বরের প্রলেপ যেন তার কাঁধে কেউ রাখছে। এবং এতদিন ধরে যে আঘাতগুলো পেয়েছে, তাকে যে লাঞ্ছিত করেছে, যারা যারা অপমানিত করেছে, যারা তাকে প্রতি মুহূর্তে ছোট করে বিধে তাকে সমস্ত সময় দাবি রাখার যে চেষ্টা করার যে আঘাতগুলো বুকের মধ্যে থাকে, মহিলাদের একটু বেশি থাকে, কারণ তাদের উপরে আঘাতটা বেশি হয়। তো সেই জায়গাটা যেন আজকে জন্মদিনের কেকের পাশে ছড়ানো সোলার বলের মতো হালকা লাগছে। অদ্ভুত, অদ্ভুত সুন্দর একটা দৃশ্যকল্প, অদ্ভুত সুন্দর চিত্র চিত্র মানে কি বলবো, একটা পরিকল্পনা, চিত্রকল্প অসম্ভব ভালো। সেইটা সেই সোলার বলের মতো হালকা। বন্টিরে কি লিখেছিস তুই, মানে অসাধারণ একটা একটা যে যে ব্যাখ্যাও করেছে এই জায়গায় দাঁড়িয়ে। এবং পাশে একটা খেলা, আমি জানি নার্সিংহোমটা, এই বড় হাসপাতালটা আমি চিনি, যার স্টেডিয়ামের উল্টো দিকে মাঝখানে রাস্তা, ওখানে মাঝে মধ্যে আমার যেতে হয়, আমার কাজের সূত্রেই যেতে হয়। ঠিকই তো, ওখান থেকে স্টেডিয়ামটা দেখা যায়, মাঝখানের রাস্তাটা, এটাও একটা বাস। এই পেঁচানো সিঁড়ি, পেঁচানো সিঁড়ি কিন্তু জীবনের একটা এগিয়ে যাওয়ার প্রতীক। সার্কেল, যে এভিল সার্কেল, এভিল সার্কেল হচ্ছে একই বৃত্তে আপনি ঘুরবেন, আর স্পাইরাল যে বৃত্ত, বৃত্তাকারে উঠে যাওয়া, এটা সবসময় উঠতেই থাকে। এটাই জীবন, এটাই জীবনের গতি, এইভাবেই এগোতে থাকে। যেন ইতিহাস কখনো তার পুনরাবৃত্তি করে না,
ইতিহাসের কোনো কোনো সময় চ্যুতি হতে পারে, কিন্তু পুনরাবৃত্তি হয় না সেম সেম ভাবে। ওগুলো যেটা হয় সেটা হচ্ছে চ্যুতি। তো এইভাবে এগিয়ে যাওয়া, এটাও কত সুন্দরভাবে ও বুঝিয়েছে। এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে যেখানে বলছে যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আবার নতুন কে একটা পেঁচানো সেই জীবনের, যে আমার শেষ সময়টুকু, সেই শেষ সময়টুকুর যেটুকখানি আমার সময় আছে, সেই সময়টুকুই আমি এনজয় করছি। আনন্দ সিনেমা আমাদের প্রথম দেখিয়েছিল এই ধরনের, যেটুকখানি সময় আছে বলা, জিন্দগি বড়ি হনে চাইয়ে লম্বি নেই। এই যে ডায়লগ ছিল রাজেশ খান্না, বাবু মশাই জিন্দগি বড়ে হনে চাইয়ে লম্বি নেই। সেই জীবনকে বড় করার যে এটা, যে জীবন আর যেটুকখানি সময় আছে সেটাকে ভরপুর চেটে পুটে আমি জীবনটাকে উপভোগ করব, সেইটা একটা অসম্ভব সময়ের মূল্য একটা ফ্যান্টাস্টিক ভাবে আছে। এবং শেষ মুহূর্তে যেটা বলছে যে এত কিছুর মধ্যে আস্তে আস্তে সেই ক্যান্সারের যে স্ফীত মুখ, তার শিরা উপশিরা যেটা সে ছড়িয়ে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে, সেও যেন এই আশাবাদের কাছে, এই জীবনী শক্তির কাছে সে হেরে যাচ্ছে। আসলে বিচে যাচ্ছে মানুষ, মানুষের যে ইচ্ছা শক্তি, মানুষের যে বাঁচার শক্তি, সেইটা সেটা জিতে যাচ্ছে। এইখানেই কবিতাটা একটা একটা অসম্ভব সুন্দর জায়গায় মানুষকে অনুপ্রাণিত করার মতো একটা কবিতায় পৌঁছে গেল। খুব ভালো এই কবিতাটা। এবং এই একটি ভালো কবিতা পাঠের মধ্যে দিয়েই আমি আমার অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আমার এই অনুষ্ঠানের মধ্যে থেকে চাইব যে সোনালীর লেখা আরো আরো দারুণভাবে এগিয়ে চলুক, দুরন্ত গতিতে এগিয়ে চলুক, কবিতা স্বীকৃতি পাক, কবিতা মানুষের কাছে পৌঁছুক, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে দিয়ে পৌঁছুক। আমার অনুষ্ঠান তো রইলই, আমি আবার ফিরে ফিরে আসবো রিভিউতে, যে এতদিন পর আবার কবিরা কি লিখলেন। আমি একটা রাউন্ড কল করে এই সব পরিকল্পনা আমার মাথায় ঘুরছে, যে আমি তার অনুষ্ঠান করার পর আবার তিনি কোন জায়গায় গেলেন, কি কবিতা লিখলেন, সেগুলোও আমি নিয়ে আসবো। এবং আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলের কাছে মানে আমি আবেদন করব যে সোনালীর কবিতা এ সকলে শেয়ার করুন, ছড়িয়ে যাক, কবিতার জয়গান হোক। এবং তার সাথে একটি আনন্দের খবর আপনাদের কাছে দিই এত দুঃখের মাঝেও, সেটা হচ্ছে দীর্ঘ প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং অনেকের সাজেশনের মধ্যে দিয়ে, এবং মূলত আমার স্ত্রী, আপনারা জানেন যে আমার জীবনে একটা বড় পার্ট আমার এই সব করার পেছনে, তারই কিছুটা এতেই একটা ইউটিউব চ্যানেল আমার অনুষ্ঠান আমি করেছি। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে শান্তনুর সঙ্গে কবিতায়। আমি এই সমস্ত প্রোগ্রামগুলো ফেসবুক লাইভে যেমন আছে, আমি একটু টেকনিক্যালি খুব উইক, কিন্তু আস্তে 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 চেষ্টা করবো এইগুলোকে আমি ইউটিউবে দেওয়ার জন্য। কেন, আমাকে বন্ধুরা বলেছে যে ইউটিউবে দিলে কি হবে, সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে। সুতরাং এইটা আমার শুধুমাত্র আমার যে অন্তর্জাল সিস্টেম, তার থেকেও বেরিয়ে যাওয়ার, আরো ছড়িয়ে দেওয়ার কথা যেটা বলছেন, ইউটিউবের মধ্যে আমি আস্তে আস্তে এই সমস্ত প্রোগ্রামগুলোকেই সেইভাবে আরেকটু এডিট ফেডিট করতে হবে। কিছু কিছু আমাকে বলছিল সেসব কথাবার্তা, টেকনিক্যাল কিছু কথাবার্তা আছে, সেগুলো দিয়ে আমি এক এক করে করবো। কিন্তু এখনই আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি শান্তনুর সঙ্গে কবিতায়, এই চ্যানেলটি। আমি অনুরোধ করবো মানে সবিনয়ে অনুরোধ করবো যে ওই চ্যানেলটিতে যাবেন, চ্যানেলটি খুলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা কিছু পয়সার জন্য না, এটা নয়, এটা চ্যানেলটা বাড়বে, তাহলে ইউটিউব কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটা সম্মান আমরা এই পত্রিকার, আমাদের সবার পক্ষ থেকে, এই এত যে কবি, এই সবার কবিতা, সবার তো এখানে অবদান আছে, সবার অবদানের মধ্যে দিয়ে তাহলে এইটা আরো ছড়িয়ে যাবে। আপনি সাবস্ক্রাইব করবেন, আরো একজন করবেন, বেল আইকন টিপবেন, আরো একজন মানুষের কাছে পৌঁছবে। এবং প্রতিদিন যারা এই রাত্রি 9টাতে দেখতে পাচ্ছেন না, বা এটা একটা পুরো রেকর্ড হয়ে থাকলো, এবং সেই রেকর্ড শুধু শান্তনু নয়, শান্তনু অনুষ্ঠান নয়, সেই কবিতা এবং সেই কবিরও কবিতা, আলটিমেটলি কবিতা, যে কবিতা জয়গান গাওয়ার চেষ্টা করছি আমি, সেই কবিতাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমি আবার একদিন আবেদন করেছি যে আমার তো খুব ক্ষুদ্র গণ্ডি, আস্তে আস্তে আপনাদের সকলের সাথে পরিচিতি হচ্ছে, কারণ আমি নিজেই সময় পাই না বিভিন্ন জায়গায় যাওয়ার। আপনারা যাদের কবিতা পড়লাম বা যাদের কবিতা পড়িনি, তারা সস্নেহে, ভালোবেসে, অধিকার বোধ নিয়ে, যে শান্তনু ভাই আপনার আমার অধিকার আছে, আপনি আমার কবিতা পড়ুন, দেখুন আমি কবিতা লিখছি, আমার কবিতা পড়ুন, আমাকে সাহায্য করুন আপনার ভালো কবিতা দিয়ে। বেশ কিছু আমি সেখান থেকে কিছু নির্বাচন করব, হয়তো সবার সব কবিতা পড়াতে আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। আমি এই আবেদন করে রাখলাম, আমাদের এখানে কোনো ইগো নেই। আমি জানি কবিদের খুব ইগো আছে, অনেকের সঙ্গে মিশি, বাপরে বাপ খুব ইগো আছে। আমি সেই জায়গা থেকে একটু সরে থাকা একটু উল্টো পথে হাঁটা লোক। সুতরাং সেই উল্টো পথে হাঁটা লোকটাকে আপনারা সহযোগিতা করবেন, যাতে এই প্রোগ্রামটা আরো আরো ছড়িয়ে যেতে পারে। আরো অনেকের কবিতা হয়তো যাদের আমি চিনি না,
যাদের কবিতা এখনো পড়ে ওঠা আমার সম্ভব হয়নি, তাদের কবিতা তারা যদি বলেন আমাকে যে আমার কবিতা পড়ুন, আমি নিশ্চয়ই কবিতা রাখবো। এরকম কোনো ভাবার নেই যে আমি কবিতা রিজেক্ট করবো না, আমি রিজেক্ট করতে পারি না কোনো কিছু। হ্যাঁ, সুতরাং ওরকম কোনো বিষয় নেই, আমি নিশ্চয়ই কবিতার জয়যাত্রা হোক। আমি কবিতা ভালোবাসা একটা পাগল লোক, একা একা থাকি, বেশি মিশতে পারি না কোনো জায়গায়, আমাকে দেখবেন না কবিতা পড়তে যাচ্ছি, কোনো কবিতার আড্ডায় আমাকে পাবেন না, কোনো জায়গাতেই আমি থাকতে পারি না, সেই সময় আমার নেই। কিন্তু আমি সত্যি আদ্যপান্ত একটি কবিতা ভালোবাসার মানুষ। আমাকে যারা চেনেন, যাদের সঙ্গে আমার প্রতিদিন সাহচর্য আছে, তারা জানেন যে আমি কতটা কবিতা পাগল লোক। তো সেই কবিতার পাগলামি থেকে আমি এই অনুষ্ঠানটা করছি এবং এই অনুষ্ঠানটা আমি চালিয়ে যাব। সেই চালিয়ে যাওয়ার জন্যই আপনাদের কাছে আমি বলছি, এই কঠিন পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন। একটু কোভিড সংক্রান্ত যে গাইডলাইন আছে, 3টি গাইডলাইন মূলত, একটা হচ্ছে মাস্ক পরা, দ্বিতীয়ত হচ্ছে হাত সাবান দিয়ে বারবার ধোয়া, না থাকলে স্যানিটাইজ করবেন হাত। স্যানিটাইজার পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সব জায়গায়। রাস্তায় যদি বেরোতেই হয়, স্যানিটাইজ করবেন হাত কিছুক্ষণ অন্তর অন্তর, আধ ঘন্টা অন্তর অন্তর। সেই হাত স্যানিটাইজ না করে মুখে টুকে কিছু দেবেন না। আর একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করুন। যে ভাইরা বিভিন্ন জায়গায় চাকরিতে বেরোতেই হচ্ছে, সরকারের বাসগুলোর যে অবস্থা, আমি জানি না কোনো বাসের ভাড়াটা বেড়ে গেল, কিন্তু বাসের লোক নিয়ন্ত্রণ হলো না। সরকার বলে আদৌ কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু এই তো আমি দেখছি প্রতিনিয়ত। তো সেই জায়গা থেকে তাদেরও বলবো যে কিছু করার নেই, জীবন ক্ষুণ্ণিবৃত্তি, জীবনকে তুচ্ছ করে এগোতে হবে। কিন্তু এই বাকিটা একটু মাস্কটা পড়ুন। বাসে অনেকে মাস্ক ছাড়া যাচ্ছেন, এইটা আমি বলছি, মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন, হাতে একটু সাবান রাখুন, ব্যাগে একটু এক্সট্রা জায়গা রাখুন হাত ধোয়ার জন্য। তাহলে নিশ্চয়ই আমরা সকলে মিলে এই যে কঠিন লড়াই, শেষ কথা যে কবিতায় সোনালী বলেছে জীবনকে নিয়ে এগিয়ে যাওয়া, সেই জীবনকে নিয়ে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। সকলে মিলে আমরা আবার এই পৃথিবীতে মানুষের জয়গান, সভ্যতার জয়গান নিশ্চয়ই গাইতে পারবো। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন সবাই।